যখনই নির্বাচন দেন না কেন বিএনপি ক্ষমতায় আসবে বলছেন সালাম। এদিকে শেখ হাসিনা ও জয়ের $300 মিলিয়ন পাচার অনুসন্ধানের সিদ্ধান্ত। জানাবো কারা নির্বাচনে আসবে তা দেখার ইখতিয়ার নির্বাচন কমিশনের বলছেন বদিউল আলম মজুমদার। এবং সর্বশেষ জানাবো ভোটে জিতে অনেকে অঙ্গীকার ভুলে নিজেদের আখের গোছাতে ব্যস্ত হয় বলছেন জামায়াতের আমির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যখনই নির্বাচন দেন না কেন বিএনপি ক্ষমতায় আসবে বলছেন সালাম। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, যখনই নির্বাচন দেন না কেন বিএনপি ক্ষমতায় আসবে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের ভাষ্য বিএনপি ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে। আসল সত্যি হলো বিএনপি ক্ষমতার জন্য পাগল না। বিএনপি চাইলে 5ই আগস্টের সব আন্দোলনকারী দলকে সঙ্গে নিয়ে জাতীয় সরকার গঠন করতে পারত, কিন্তু করেনি। বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না। আব্দুস সালাম বলেন, আওয়ামী লীগ ছাড়া সব দলকে নিয়ে নির্বাচন হবে, কারণ আওয়ামী লীগ ভারতের দল। গত 15 বছর ভারত ঠিক করে দিয়েছে এদেশে কিভাবে নির্বাচন হবে। এই জন্য তারা আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য ষড়যন্ত্র করছে। তিনি আরো বলেন, আওয়ামী লীগকে ফেরত আনতে বিএনপি ঠেকা পড়েনি, বিচারের পরেই আওয়ামী লীগ ফিরতে পারবে। শেখ হাসিনা ও জয়ের $300 মিলিয়ন পাচার অনুসন্ধানের সিদ্ধান্ত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে $300 মিলিয়ন পাচারের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। এর আগে শেখ হাসিনা ও শেখ রেহানা পরিবারের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পে 80,000 কোটি টাকা দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে 5 সদস্যের টিম গঠন করেছিল। ওই টিমকেই পাচারের ওই অভিযোগ অনুসন্ধানের জন্য নির্দেশনা দিয়েছে কমিশন। অভিযোগ সূত্রে জানা যায়, আমেরিকার গোয়েন্দা সংস্থা FBI সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় বিষয়ে একটি প্রাথমিক তদন্ত করে। 2024 সালের মার্কিন যুক্তরাষ্ট্র বনাম রিজভী আহমেদ মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের নাম প্রথম নজরে আসে। FBI এর তদন্তে সজীব ওয়াজেদ জয়ের গুরুতর আর্থিক কেলেঙ্কারির বিষয়টি উন্মোচিত হয়। বিশেষ করে তার নামে থাকা হংকং এবং ক্যামন আইল্যান্ডের বিভিন্ন ব্যাংক হিসেব থেকে স্থানীয় একটি মানি এক্সচেঞ্জের মাধ্যমে ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক এবং লন্ডনের বিভিন্ন ব্যাংক হিসেবে টাকা পাচারের তথ্য উঠে এসেছে। FBI তাদের লন্ডনের প্রতিনিধির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে এবং প্রমাণ পেয়েছে যে সেখানে গুরুতর আর্থিক অনিয়ম এবং মানি লন্ডারিং এর অপরাধ সংঘটিত হয়েছে। ডিপার্টমেন্ট অব জাস্টিসের সিনিয়র ট্রায়াল অ্যাটর্নি লিন্ডা স্যামুয়েলস স্পেশাল এজেন্ট লা প্রিভোটের সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশ থেকে $300 মিলিয়ন মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংক হিসেবে জমা করা হয়েছে। এর আগে গত 17 ডিসেম্বর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 59,000 কোটি টাকা সহ বিভিন্ন প্রকল্পে 80,000 কোটি টাকা দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়, যেখানে গণঅভ্যুত্থানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিক সহ পরিবারের সংশ্লিষ্টদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। অভিযোগে রূপপুর ছাড়াও আশ্রয়ন সহ 8টি প্রকল্প দুর্নীতির তথ্য আমলে নেওয়া হয়েছে। অন্যান্য প্রকল্পগুলোতে 21,000 কোটি টাকা দুর্নীতির অভিযোগ রয়েছে। এরপর 18 ডিসেম্বর দুদকের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিনের নেতৃত্বে 5 সদস্যের টিম গঠন করা হয়েছে। টিমের অন্য সদস্যরা হলেন উপপরিচালক মোহাম্মদ সাইদুজ্জামান, সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া, সহকারী পরিচালক SM রাশেদুল হাসান ও সহকারী পরিচালক AKM মুর্তুজা আলী সাগর। গত 15 ডিসেম্বর ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিকের মালয়েশিয়ার ব্যাংকের মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $5 বিলিয়ন বা $500 কোটি লোপাটের অভিযোগ অনুসন্ধানে দুদকের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। গত 3রা সেপ্টেম্বর এই অভিযোগ অনুসন্ধানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন NDM এর চেয়ারম্যান ববি হাজ্জাজ। রিটে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের দুর্নীতি অনুসন্ধানে দুদকের নিষ্ক্রিয়তার বৈধতা চ্যালেঞ্জ করা হয়। দুদক চেয়ারম্যান সহ সংশ্লিষ্টদের রিটের বিবাদী করা হয়। গত 19 আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র শেখ হাসিনা পরিবারের দুর্নীতি নিয়ে বিভিন্ন পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন যুক্ত করে হাইকোর্টে রিট করা হয়। বেশ কয়েকটি পত্রিকার প্রতিবেদনে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিক মালয়েশিয়ার ব্যাংকের মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $5 বিলিয়ন বা $500 কোটি লোপাট করেছে। বিভিন্ন দেশের সামরিক ও প্রতিরক্ষা খাতে দুর্নীতির অনুসন্ধানকারী গ্লোবাল ডিফেন্স কর্পোরেশনের তথ্যের বরাত দিয়ে এই প্রতিবেদন করা হয়। দুদক সহ বিভিন্ন সূত্রে জানা যায়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে
500 কোটি ডলারের বেশি আত্মসাৎ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গ্লোবাল ডিফেন্স কর্পের প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। প্রতিবেদনে বলা হয়, প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাটম মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এই অর্থ আত্মসাতের সুযোগ করে দেয়, যাতে মধ্যস্থতা করেন ছেলে সজীব অজের জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিক। দেশের সবচেয়ে বড় ও ব্যয়বহুল প্রকল্প রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আশা করা হচ্ছে এটি পুরোপুরি বাস্তবায়নের পর দেশের 20% বিদ্যুতের চাহিদা পূরণ করবে। এতে বলা হয়, রাশিয়ার সহযোগিতায় বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণে খরচ ধরা হয় 1265 কোটি ডলার, প্রয়োজনের তুলনায় যা অনেক বেশি, যাতে মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এই বাজেট থেকে 500 কোটি ডলার আত্মসাতের সুযোগ করে দেয় প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাটম। নিজের ভাগ্নি টিউলিপ সিদ্দিকের মধ্যস্থতায় রাশিয়ার সঙ্গে এই চুক্তি করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এই মধ্যস্থতার বিনিময়ে পাচার করা অর্থের 30% পেয়েছেন টিউলিপ সিদ্দিক, শেখ রেহানা ও পরিবারের কয়েকজন সদস্য। 2013 সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেখ হাসিনা সাক্ষাতের সময় সঙ্গী ছিলেন টিউলিপ সিদ্দিক। গ্লোবাল ডিফেন্স কর্পের দাবি, সেই সময় ঢাকা মস্কোর বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তির মধ্যস্থতাও করেন তিনি। 2009 সালে প্রচ্ছায়া লিমিটেড নামে একটি ভুয়া কোম্পানি চালু করেন টিউলিপ সিদ্দিক। তার মা শেখ রেহানা ও চাচা তৎকালীন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক। যুক্তরাষ্ট্রেও জুমানা ইনভেস্টমেন্ট নামে একটি কোম্পানি রয়েছে তাদের। গ্লোবাল ডিফেন্স কর্পের অভিযোগ, এই কোম্পানির মাধ্যমে বিভিন্ন দেশের অফশোর অ্যাকাউন্টে অর্থ পাচার করতেন শেখ হাসিনা। তাদের এই কোম্পানিটি ডেস্টিনি গ্রুপ নামে একটি চিটিং ফান্ড কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে প্রায় 900 মিলিয়ন ডলার পাচার করেছে। কারা নির্বাচনে আসবে তা দেখার এখতিয়ার নির্বাচন কমিশনের, বলছেন বদিউল আলম মজুমদার। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, সবার আকুতি একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক, যার মাধ্যমে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা একটি ভিত্তির ওপর দাঁড়ায়। এটা জন আকাঙ্ক্ষা, সেই সঙ্গে আমাদেরও আকাঙ্ক্ষা। আমাদের কাজ নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে প্রস্তাব দেওয়া। কারা নির্বাচনে আসবে না আসবে বা কারা যোগ্য অযোগ্য এসব দেখার এখতিয়ার নির্বাচন কমিশনের, এসব আমাদের এখতিয়ারের বাইরে। বদিউল আলম মজুমদার বলেন, মানুষের মধ্যে যে আগ্রহ, আবেগ ও উচ্ছ্বাস, সেটা আমরা উপলব্ধি করছি। আমরা কোথাও গেলে মানুষ দুটো কথা বলতে চায়, তাদের মনের আকুতি ব্যক্ত করতে চায়। অনেকে আমাদেরকে বিভিন্ন প্রস্তাবও দিতে চায়। সবার প্রস্তাবগুলো আমরা নিচ্ছি। ইমেইলেও হাজার হাজার মানুষ মতামত দিচ্ছে আমাদের। আমরা সততা ও নিষ্ঠার সঙ্গে প্রস্তাবগুলো দেব, তবে বাস্তবায়ন আমাদের দায়িত্ব নয়। সরকার, রাজনৈতিক দল ও নির্বাচন কমিশন তা বাস্তবায়ন করবে। নাগরিক হিসেবে আমাদের সবার সেখানে ভূমিকা থাকবে। আশা করছি 31শে ডিসেম্বরের আগেই আমরা প্রতিবেদন জমা দেব। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে বদিউল আলম মজুমদার বলেন, এখানে বেশ কিছু পদক্ষেপ আছে। হাইকোর্টের যে রায়, সেটা সুপ্রিম কোর্টে যাবে। আমরা আশা করছি সুপ্রিম কোর্ট হাইকোর্টের যে রায়, সেটার পক্ষেই থাকবে। তত্ত্বাবধায়ক সরকার বাতিলে আরেকটা মামলা যে আছে, সেটা নিয়েও আমরা আদালতের দ্বারস্থ হয়েছি। এখনো অনেক প্রক্রিয়া বাকি আছে। আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, প্রশাসনের কর্মকর্তারা আমাদের সঙ্গে কথা বলেছেন। তারা আর ব্যবহৃত হতে চান না বলে আমাদের জানিয়েছেন। ওনারাও চান সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। সেভাবেই দায়িত্ব পালন করার চেষ্টা করবেন তারা। নির্বাচনী হলফনামায় তথ্য গোপন করা হয়, এগুলো যাতে যাচাই বাছাই করা হয়, সেই প্রস্তাবনা উঠে এসেছে। আমাদের সব প্রস্তাব এখনো চূড়ান্ত হয়নি, তবে আমরা সবগুলোকে বিবেচনায় নিচ্ছি। অনেক দল গণহত্যার সঙ্গে জড়িত। নির্বাচনে তাদের সুযোগের সুপারিশ থাকার বিষয়ে বদিউল আলম মজুমদার বলেন, আমাদের নির্বাচনী ব্যবস্থা নিয়ে সুপারিশ থাকবে, তবে ওইসব প্রশাসনিক ও আইনগত সিদ্ধান্ত। নির্বাচন কমিশনের মাধ্যমে যেসব সিদ্ধান্ত আসবে, আগে যা ঘটেছে তার যাতে পুনরাবৃত্তি না ঘটে। নির্বাচনী ব্যবস্থাকে নির্বাচনে পাঠানো হয়েছে, সেটা ফিরিয়ে আনতে সবাই বদ্ধপরিকর। নির্বাচনে ইভিএম ব্যবস্থা থাকা প্রসঙ্গে তিনি বলেন, ইভিএম নিয়ে আর প্রশ্নই আসে না। এটা আর হবে না বলে খোদ নির্বাচন কমিশনও বলেছে। আমরাও একই অবস্থানে আছি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেটের সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।